বিদেশে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার কি বাংলাদেশের বিশেষ করে পাবলিক নাকি প্রাইভেট কোন ইউনিভার্সিটিতে পড়েছেন সেটা কি ম্যাটার করে কিনা? কানাডাতে থাকার জন্য বেস্ট প্রভিন্স কোনটা বা কোন প্রভিন্সে থাকলে তাড়াতাড়ি পিআরটা পাওয়া যেতে পারে? কেউ যদি ধরেন ব্যাচেলর্স অথবা মাস্টার্স প্রোগ্রামে আসলো কিন্তু সেলফ ফান্ডের মাধ্যমে চাচ্ছে যে ফুল কানাডা লাইফ পার করবে, বিশেষ করে চাচ্ছে যে পার্ট টাইম জব করার মাধ্যমে সে তার ফুল লিভিং এক্সপেন্স প্লাস টিউশন ফি ম্যানেজ করবে, বাট এটা বোধহয় পসিবল হবে কিনা। আইইউটিতে থাকা অবস্থায় আপনি আসলে কি কি বিষয়ের উপর প্রায়োরিটি দিয়েছিলেন বা ফোকাস করেছিলেন যেগুলো আপনাকে ফুল স্কলারশিপ বা ফান্ডিং পেতে হেল্প করেছিল? তো রিসার্চ টপিকটা আসলে কিভাবে সিলেক্ট করা যায়, রিসার্চ যে ফিল্ড যেটা আছে ওইটা রিলেভেন্ট ইউনিভার্সিটি প্রফেসর খুঁজে বের করে ওনাকে কিভাবে আপনি পটিয়েছিলেন বা কিভাবে কন্ট্যাক্ট করেছিলেন? সো পিএইচডি করতে অথবা আপনি স্কলারশিপের জন্য আপনার কি পাবলিকেশন থাকা ইম্পর্টেন্ট কিনা? কানাডাতে বর্তমানে ফাইন্যান্সিয়াল কি অবস্থা, বা বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অথবা ইমিগ্রেন্টস যারা যাচ্ছে তাদের কি রকম কন্ডিশন, বা তারা কি সার্ভাইভ করতে খুব বেশি কষ্ট হচ্ছে কিনা, বা ওভারঅল যেহেতু শোনা যাচ্ছে বা আমি শুনতেছিলাম যে কানাডাতে এখন আপনার অ্যাকোমোডেশনের একটা প্রবলেম আছে বা ইস্যু হচ্ছে, সো এগুলা নিয়ে যদি একটু ওভারঅল বলতেন যে কি অবস্থা কানাডাতে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি এই পডকাস্টটার জন্য অনেক দিন থেকেই ওয়েট করতেছিলাম, অ্যান্ড আমি খুবই হোপফুল যে এই আজকের এই পডকাস্টটা আপনাদের সবারই কাজে লাগবে, বিশেষ করে আপনারা যারা কানাডাতে মুভ করতে চাচ্ছেন, মাস্টার্স অথবা রিসার্চ ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে মুভ করতে চাচ্ছেন। এই পডকাস্টে যেই গেস্ট যিনি আছেন, আম, তিনি অনেক হেল্পফুল ইনফরমেশন শেয়ার করবেন। অ্যান্ড ওনার যদি পরিচয় দিতে যাই, ওনার আসলে আমার সাথে একাধিক পরিচয় আছে। শুরুতে যদি বলি, উনি সম্পর্কে আমার মামা লাগেন। ইভেন উনি আমার টিচারও ছিলেন, টিচার বলতে আমার ইউনিভার্সিটি লেকচারও ছিলেন একটা পর্যায়ে। সো ওনাকে দেখবেন যে হয়তো আমি মাঝে মধ্যে মামাও বলে ডাকতে পারি পডকাস্টের মধ্যে, আদারওয়াইজ সম্মান দিয়ে যান ওনাকে আমি মেনশন করব, বিশেষ করে স্যার বলেও মেনশন করব বিশেষ করে। আচ্ছা, তো আমি আর ওয়েট করতেছি না, আমি শুরু করে ফেলতেছি। তো আজকে আমাদের সাথে আছেন মোহাম্মদ তাহমিদ রহমান লস্কর, যিনি বর্তমানে কানাডাতে আছেন। সো আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি। তুমি কেমন আছো? জি, এই তো চলতেছি, আছি আলহামদুলিল্লাহ একরকম আর কি। আচ্ছা, তো কাইন্ডলি যদি ব্রিফলি একটু আপনার সম্পর্কে, নিজের সম্পর্কে বলতেন, লাইক আপনার যে সিলেটে থাকা অবস্থা থেকে শুরু করে বা আপনার ওভারঅল একাডেমিক জার্নিটা যদি একটু শেয়ার করতেন, ফ্রম বাংলাদেশ টু মুভিং টু কানাডা। হুম হুম, শিওর। তো আমার জন্ম সিলেটেই। তো সিলেটেই আমার পড়াশোনা। আমি পাইলট স্কুলে থেকে এসএসসি দেই এবং আমার কলেজ লাইফে ইন্টারমিডিয়েট পাশ করি আমি সিলেট এমসি কলেজ থেকে। তারপরে আমি আমার কম্পিউটার সায়েন্সে আন্ডার শুরু করি আইইউটিতে। তো 2015 করি আইআইটি থেকে। তারপরে আমার চাকরি জীবনে শুরু হয় আবারও সিলেটেই। আমার পড়াশোনাও সিলেটেই শুরু, চাকরিও সিলেটে। আমি সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করি। ওইখানে আমি 2.5 বছর শিক্ষকতা করার পর 2018 সালের আহ, এই সময়েই, মানে অগাস্টের শেষের দিকেই আমি কানাডায় আসি। তো আমি ইয়র্ক ইউনিভার্সিটিতে আমার মাস্টার্স শুরু করি। 2020-এ আমার মাস্টার্স শেষ হয়। তারপরে আমি এইখানে ডাউপ্যাড কোম্পানিতে অ্যাপ্লাইড সায়েন্টিস্ট হিসেবে জয়েন করি, মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এসবের উপর কাজ করার জন্য। তো বর্তমানে আমি ডাউপ্যাডের সিনিয়র অ্যাপ্লাইড সায়েন্টিস্ট হিসেবে আসছি। এবং অ্যাট দ্য সেম টাইম আমি ইয়র্ক ইউনিভার্সিটিতেও পিএইচডি করছি। গত বছর আমি পিএইচডি শুরু করেছি। তো এই আমার হ্যাঁ, হ্যাঁ। না মানে মানে কি বলবো মামা, আসলে আসলে আপনার এই কুইক জার্নিটা ডিসক্রিপশন অনেক অ্যাবাউট মি। জি, আপনার জার্নিটা অনেক ইন্সপায়ারিং। এই কারণেই মূলত আমি চাচ্ছিলাম যে প্রথম পডকাস্টে আপনাকে নিয়ে আসি। আমি শুনেছিলাম কোথায় জানি যে পাইলট স্কুলে নাকি আপনাকে হিউম্যান ক্যালকুলেটর বলা হতো, তো এটা ট্রু নাকি মামা, এটা এই বিষয়টা? ও আচ্ছা, হ্যাঁ। তো হ্যাঁ, পাইলট স্কুলে থাকা আমাকে ওই হিউম্যান ক্যালকুলেটর বা হিসাবে গরম বলা হতো। তো একটা জিনিস ছিল যে আমি অনেক কিছুর হিসাব নিকাশ আর কি, দেখা যেত যে ক্যালকুলেটর ইউজ করতাম না। তো দেখা যেত যে অনেক কিছুই অনেকে ক্যালকুলেটরে করছে বা খাতায় করে করছে, তো আমি ওই সময় নিজে থেকেই হিসাবটা করে দিয়ে দিতাম। বা স্যার হয়তো কিছু একটা বললেন যে আচ্ছা এটা এটা করলে কি হইতে পারে, তো ওই ফলাফলটা আমি নিজেই ক্যালকুলেট করে বলে দিতাম মুখেই। তো ওই কারণে আমাদের স্কুলের একজন টিচার ছিলেন, আমার শিক্ষক আলী মুর্তুজা স্যার, তো উনি আমাকে আর কি
হিসাবে গরম বা হিউম্যান ক্যালকুলেটর এরকম আর কি উপাধি দিয়েছিলেন। ভালোই, নাইস। আচ্ছা, এখন বর্তমানে আপনার কানাডাতে কি অবস্থান? মানে আপনি তো অলরেডি পিআর পেয়ে গেছেন নাকি? হ্যাঁ। হ্যাঁ, আমি পিআর পেয়েছি প্রায় 2.5 বছর আগে। আমি বর্তমানে সিটিজেনশিপ অ্যাপ্লাই এর জন্য এলিজিবল। তো আমি হয়তো এটা হয়তো বা ইন কাপল অফ মান্থস আমি আশা করছি আর কি আমার ওইটা অ্যাপ্লিকেশনটা তারা রিভিউ করবে, তারপরে আমাকে আর কি ওইখানে একটা সিটিজেনশিপ টেস্ট দিতে হবে, আর দেন আমি আর কি শপথ নেওয়া। সো ইট উইল টেক কাপল অফ মোর মান্থস টু গেট দ্য পাসপোর্ট, বাট হ্যাঁ, বর্তমানে মানে আমার আর কি ওটার এলিজিবিলিটি আসছে, হ্যাঁ, সিটিজেনশিপ অ্যাপ্লাই করার জন্য। নাইস, কনগ্রাচুলেশনস অন দ্যাট। আচ্ছা, থ্যাংক ইউ। নর্মালি কত সময় লেগে থাকে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য এই পিআর পাওয়ার জার্নিটা বা পিআর এর প্রসেসটা কেমন সময় লেগে থাকে? ধরেন সে যদি মাস্টার্স প্রোগ্রামে এসে থাকে, তো সেই ক্ষেত্রে তার কেমন একটা সময় লাগতে পারে? ইউজুয়ালি এখানে মাস্টার্স প্রোগ্রাম 2 বছরের হয়। তো পিআর এর ক্ষেত্রে যেটা রুলস, যে যে কেউ পিআর হওয়ার পরে তাকে 3 বছর কানাডায় থাকতে হবে। কিন্তু এখানে যারা মাস্টার্স করতে আসছে বা এখানে সাপোজ জবে ছিল, ওই 3 বছরের মধ্যে তারা আর কি ম্যাক্সিমাম 1 ইয়ার তারা কাউন্ট করে, যদি আগে কেউ স্টুডেন্ট হিসাবে থেকে থাকে বা ওয়ার্ক পারমিটে ছিল। তো ওইটা আবার হাফ ডে হিসাবে কাউন্ট করে। যেমন পিয়ার পরে সাপোজ আমার ক্ষেত্রে আমার 3 বছর থাকতে হইতো, কিন্তু যেহেতু আমি আগে স্টুডেন্ট হিসেবে 2 বছর ছিলাম, আবার আমি চাকরিও করেছি 1.5 বছর, তো আমার 3 বছর অলরেডি কানাডায় থাকা ছিল পিয়ার হওয়ার আগে। তো ওই হিসাবে এটা তারা 1.5 বছর কাউন্ট করতে পারতো, কিন্তু এখানে রুল ইজ ম্যাক্সিমাম 1 ইয়ার, মানে আমি যতদিন থাকবো তা এভরি 2 ডেজ তারা 1 ডে হিসেবে কাউন্ট করবে, বা এভরি ডে তারা হাফ ডে হিসেবে কাউন্ট করবে। ওই হিসাবে ম্যাক্সিমাম 1 ইয়ার পিআর হওয়ার আগে থেকে তারা কাউন্ট করতে পারে, এবং তারপরে আরো 2 বছর থাকতে হয়। তো স্টুডেন্টের ক্ষেত্রে ইউজুয়ালি সে যদি 2 বছরের মাস্টার্সে আসে, তারপরে যদি 1 বছর জবও করে, ওই ক্ষেত্রে পিআর পাওয়ার পরে হয়তো বা তার জাস্ট 2 ইয়ার্স কানাডায় থাকতে হবে টু বি এলিজিবল ফর সিটিজেনশিপ। Okay. আচ্ছা, আম, একটা একটু জটিল একটা কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে আপনি কেন কানাডা সিলেক্ট করলেন? লাইক আপনি কি কানাডাতে তো অ্যাপ্লাই করেছেন, ঠিক আছে, বাট এট দ্য সেম টাইম অন্য কিছু কান্ট্রিতে অ্যাপ্লাই করেছিলেন কিনা, লাইক ইউএস বা কি বলে অস্ট্রেলিয়া, এইসব কান্ট্রিতে, অথবা ইউকে বা অন্য সব কান্ট্রিতে না গিয়ে আপনি কেন কানাডা সিলেক্ট করেছিলেন? কানাডার ক্ষেত্রে আমি আসলে ইউএসএ আর কানাডাতেই অ্যাপ্লাই করি। আমি অস্ট্রেলিয়াতে তখন করি নাই, কারণ অস্ট্রেলিয়াতে অ্যাট দ্যাট টাইম একটু মানে আমার রিলেভেন্ট টপিক আমি পাচ্ছিলাম না। দেন ওদের ওইখানে মাস্টার্স একটু বাংলাদেশের ডিগ্রি নিয়ে কিছু ইস্যুস ছিল, এই সেই। আর ইউরোপের ক্ষেত্রে আসলে আমার সময় ইংলিশ স্পিকিং যেসব ইউরোপিয়ান কান্ট্রি, ওইখানে একটু মাস্টার্সে যাওয়াটা ডিফিকাল্ট ছিল। যেমন, তো আমি ওই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা একটু অ্যাভয়েড করতে চাইছি, ইংলিশই আমার প্রিফারেবল ছিল। তো ওই ক্ষেত্রে আমার আসলে কানাডার ইউএসএতেই আমি অ্যাপ্লাই করি। তো ইউএসএতে আমার দুইটা ভার্সিটিতে ফুলি ফান্ডেড অ্যাডমিশন হয়, ইভেন আমি ইউএস ভিসাও পেয়ে যাই। কিন্তু তার কিছুদিন পর আমার কানাডার অফারটা আসে ইউএস ভিসা পাওয়ার পরে। তো পরবর্তীতে আমার আর কি লাস্ট মোমেন্টেই কানাডার ভিসা অ্যাপ্লাই করে কানাডাতেই আসা। তো কিছু রিজনের একটা ছিল, ইউএসএ তে আমার পিএইচডি এডমিশন ছিল আর কানাডাতে মাস্টার্স, তো আমি আসলে এট দ্যাট টাইম পিএইচডি করার জন্য প্রিপেয়ার ছিলাম না। আর আমি ফার্স্টে একটু মাস্টার্স কমপ্লিট করে দেখতে চাচ্ছিলাম যে whether আই শুড গো ফর পিএইচডি লেটার অর নট। না, আরেকটা জিনিস ছিল যে আমি এখানে আমার পছন্দের টপিকটা পেয়েছিলাম, যে ইউএসএ তে আমার একটু ডিফারেন্ট টপিকস ছিল পিএইচডি রিসার্চের, বায়োইনফরমেটিক্স এরকম, বাট এখানে আমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে কাজ করতে চাচ্ছিলাম। তো ইয়র্ক ইউনিভার্সিটিতে আমি যে প্রফেসর থেকে অফার পাই তারা ওই এনএলপিতেই কাজ করতো। তো এটা একটা কি রিজন ছিল কানাডায় আসার। এবং ওই সময়টায় কানাডাতে পিআর পাওয়াটাও মানে মোটামুটি যে মাস্টার্স কমপ্লিটের পরে 1 বছর জব করলেই জিনিসটা মানে এলিজিবিলিটিটা চলে আসছে, স্কোরিং সিস্টেমটাও ইজিয়ার ছিল। তো ওইটা একটু গ্যারান্টেড ছিল। প্লাস অ্যাট দ্যাট টাইম ট্রাম্প ছিল ক্ষমতায় ইউএসএ তে, ইমিগ্রেশন রিলেটেড অনেক রেস্ট্রিকশন আসতেছিল ইউএসএ তে। সো সবকিছু চিন্তা করে আর কি তখন কানাডা চুজ করছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো বিদেশে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার কি বাংলাদেশের বিশেষ করে পাবলিক নাকি প্রাইভেট কোন ইউনিভার্সিটিতে পড়েছেন সেটা কি ম্যাটার করে কিনা? আমি মনে করি এটা খুব একটা ম্যাটার করে না কোন ইউনিভার্সিটির, কারণ ওরা বেশিরভাগই হয়তো আসলে স্টুডেন্টের
স্কিলসটাই মোর ইম্পর্ট্যান্ট। কিছু ক্ষেত্রে ইউনিভার্সিটি ম্যাটার করে। তো ইউনিভার্সিটি ম্যাটারটা কোথা থেকে আসে? আসলে আমার কাছে মনে হয় যে ইউনিভার্সিটির অ্যালামনাইটা ইম্পর্টেন্ট। সাপোজ ওই ইউনিভার্সিটির কোনো একটা স্টুডেন্ট যদি সার্টেন বিদেশের কোনো সার্টেন ইউনিভার্সিটিতে মাস্টার্স বা পিএইচডি বা কোনো প্রফেসরের সাথে কাজ করে থাকে, দেখা যায় যে ওই ইউনিভার্সিটি থেকে পরে আরো স্টুডেন্ট আসার চান্সটা বেড়ে যায়। তো বাংলাদেশের ক্ষেত্রে যেসব ইউনিভার্সিটি অনেক দিন ধরে আছে, ফর এক্সাম্পল বুয়েট বা ঢাকা ভার্সিটি, যেহেতু তাদের অ্যালামনাই অনেক, সো ওই ক্ষেত্রে তাদের হয়তো ওই নেটওয়ার্কটা থাকে, তারা জানে যে আচ্ছা কোথায় এখন আমার ওপেনিং আছে, কোথায় এই প্রোফাইলে আমি অ্যাপ্লাই করলে আমার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। তো এই নেটওয়ার্কিংটা আসলে আমার কাছে মনে হয় বেশি জরুরি। তো ওই ক্ষেত্রে কম্পারেটিভলি নতুন যে ইউনিভার্সিটি আসতেছে, হয়তো অনেক স্টুডেন্টের ওই নেটওয়ার্কিংটা নাই, তারা হয়তো জানে না যে কোথায় অ্যাপ্লাই করতে হবে কি। কিন্তু পড়াশোনা আসলে আমাদের আন্ডারগ্রেডে আমরা যা করি কম্পারেবল, যেমন নতুন পাবলিক প্রাইভেট সব জায়গায় সিলেবাস হয়তো বা কম্পারেবল কাছাকাছি থাকে। আবার অনেক ক্ষেত্রে জাস্ট আসলে এক্সামই মেইন না, স্টুডেন্ট নিজে থেকে অনেক কিছু শিখতে পারে। তো ওই ক্ষেত্রে আমি মনে করি যে ওইটা আসলে অত বিগ ইস্যু না। লেগে থাকতে হবে এবং আসলে নিজের স্কিলের উপর। যেমন রিসেন্টলি আমি যে ইউনিভার্সিটিতে সিলেটে পড়াতাম, লিডিং ইউনিভার্সিটি, ওইটা কম্পারেটিভলি নতুন ইউনিভার্সিটি, বাট আমার কয়েকজন স্টুডেন্ট তারা ইউএসএ তে ইউনিভার্সিটি অফ হিউস্টনে ফুলি ফান্ডেড পিএইচডি অফার পেয়েছে। আবার নট অনলি পড়াশোনা, আমার কিছু স্টুডেন্ট গুগল মাইক্রোসফটে এখন জব করতেছে অ্যাজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এবং আমার অনেক স্টুডেন্টও, ইনক্লুডিং মানে আমার ভাগনা বা আমার স্টুডেন্ট ইসমাম, তুমিও তো মাস্টার্স জি কমপ্লিট জি করছো ইউকে ইংল্যান্ডে একটা রেপুটেড ইউনিভার্সিটি থেকে। তো আসলে ওইটা নিজের চেষ্টা, নিজের মানে ওই নেটওয়ার্কিংটা ইম্পর্ট্যান্ট মোর দেন কোন ইউনিভার্সিটি। কারণ আহ, ওইটা এরকম না যে বাংলাদেশের সাপোজ এমআইটির সাথে যদি আমরা কম্পেয়ার করি, হয়তো বাংলাদেশের একটা বেশিরভাগ ইউনিভার্সিটির একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স থাকতে পারে, কিন্তু বাংলাদেশের দুইটা ইউনিভার্সিটি যদি আমরা কম্পেয়ার করি, তাদের মধ্যে ওই ডিফারেন্সটা হয়তো বা অত হিউজ না। সো ওই ক্ষেত্রে আসলে নিজের চেষ্টাটাই আমার কাছে মনে হয় মোর ইম্পর্টেন্ট। বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, আম, রিসার্চের ক্ষেত্রে আপনার কি সিজিপিএ ম্যাটার করে কিনা? আপনি যখন এমএসসি অথবা পিএইচডির জন্য অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রে আপনার সিজিপিএটা কি ডিপেন্ড করতেছে কিনা যে একটু ভালো ভালো লাগবে বা এরকম কোনো কিছু? সিজিপিএ একটু ভালো হওয়াটা দরকারি, কারণ অনেক অ্যাপ্লিকেশন আসে। তো প্রফেসরদের ক্ষেত্রে এখন যদি আমার আসলে খুবই ভালো এক্সট্রা কারিকুলার কিছু বা খুবই ভালো আমার সাপোজ আন্ডারগ্রেড অবস্থায় রিসার্চ কিছু নাই, তো ওইটা আসলে একটা প্রফেসরের কাছে ডেইলি অনেক আসতেছে সিভি, তো তার আর কি কুইকলি ফিল্টার আউট করার জন্য, মানে ইনিশিয়ালি যাতে সে কাকে শর্টলিস্ট করার জন্য আসলে সিজিপিএটা ম্যাটার করে। বাট ওই সিজিপিএটা করতে গিয়ে যদি আবার আমার অন্য স্কিলগুলা হ্যাঁ। বাজে হয়, যে আমি প্রোগ্রামিং করতে পারতেছি না বা আমার টপিক সম্পর্কে ভালো যে কোনো নলেজ নেই, তখন দেখা যায় যে আমি আচ্ছা ইন্টারভিউতে গিয়ে আবার সে পাস করতে পারতেছে না। তো সিজিপিএটা ম্যাটার করে, বাট এটা যে সবারই 4-4 পাইতে হবে তা না, বাট একটা মোটামুটি স্ট্যান্ডার্ড। তো ইউজুয়ালি 3.5 3.75 এর উপর থাকলে অ্যাডমিশনের চান্সটা বাড়ে, অ্যাটলিস্ট 3 এর উপর থাকলে চান্সটা আরো বেড়ে যায়। কিন্তু আমি অনেকেই দেখছি যে আন্ডারগ্রেডে হয়তো 3 এর নিচেও সিজিপিএ ছিল, স্টিল তারা বাইরে স্কলারশিপ পেয়ে গেছে, মানে পরবর্তীতে অনেক কিছু রিসার্চ প্রজেক্ট করে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স নিয়ে হার্ডওয়ার্ক। তো যেটা হয়েছে যে আসলে কারোর যদি সিজিপিএ বাজেও থাকে, আগে যা হওয়ার হয়ে গেছে, বাট দেয়ার ইজ অলওয়েজ এ চান্স টু কাম ব্যাক স্ট্রংলি। সো ওইটা যদি হয় নাই, ওইটা নিয়ে ফার্স্টেড হওয়ার চাইতে পরবর্তীতে হাউ ইউ ক্যান ইমপ্রুভ ইউর সেলফ, দেয়ার ইজ লটস অফ ওয়েজ। সে হয়তো রিসার্চ করতে পারে, অন্য কিছু কারোর সাথে ইন্ডিপেন্ডেন্টলি রিসার্চ করতে পারে। তো এটা ওভারকাম করার অনেক ওয়ে আছে, বাট একটা গুড মোটামুটি ভালো সিজিপিএ ইজ ওকে, মানে যাতে লিস্ট ওই ফিল্টার আউট হওয়ার চান্সটা না থাকে, ওইটা থাকাটা হেল্পফুল, ভেরি হেল্পফুল। নাইস। ওকে। আচ্ছা, এখন যদি কাইন্ডলি বলতেন যে কানাডাতে বর্তমানে ফাইন্যান্সিয়াল কি অবস্থা, বা বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অথবা ইমিগ্রেন্টস যারা যাচ্ছে তাদের কি রকম কন্ডিশন, বা তারা কি সার্ভাইভ করতে খুব বেশি কষ্ট হচ্ছে কিনা, বা ওভারঅল যেহেতু শোনা যাচ্ছে বা আমি শুনতেছিলাম যে কানাডাতে এখন আপনার অ্যাকোমোডেশনের একটা প্রবলেম আছে বা ইস্যু হচ্ছে, সো এগুলা নিয়ে যদি একটু ওভারঅল বলতেন যে কি অবস্থা কানাডাতে। কানাডার কারেন্ট সিচুয়েশনটা, আমি যদি সত্যি কথা বলতে, 6 বছর আগে যে সিচুয়েশন ছিল, এখন একটু ভিসা পাওয়াটা কম্পারেটিভলি ডিফিকাল্ট। প্লাস লিভিং কস্ট আগের চাইতে আমার মনে হয় কম্পারেটিভলি বেশ বেড়ে গেছে।
এবং তারা এখন একটু নাম্বার অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা কম নিচ্ছে, বাট যারা আসতে পারতেছে ওইটা আসলে ডিপেন্ড করতেছে সে কোন স্ট্রিমে আসতেছে। কেউ যদি ফুল ফান্ড নিয়ে আসে তার ক্ষেত্রে আসলে আমার মনে হয় না খুব একটা বিগ ডিফারেন্স, কারণ তার আগের মতোই যদি ফান্ডিং থাকে। বাট কেউ যদি সেলফ ফাইন্যান্সে আসে তখন হচ্ছে আসলে তার মানে বাংলাদেশে থেকে যদি তার পুরাটা মানে তার যদি এইখানে এসে কাজ করে টিউশন ফি বা লিভিং এক্সপেন্স কাভার করার প্ল্যান থাকে, ইটস রিয়েলি কম্পিটিটিভ, মানে এখানে অনেক আছে। তো কেউ যদি স্কলারশিপ পায়, ইয়া দ্যাটস গুড। বাট এটা ছাড়া আসলে মানে এটা ডিপেন্ড করে, আমি সাজেস্ট করবো যে টরন্টোতে হয়তো কম্পারেটিভলি জব অপরচুনিটি বেশি, আবার কম্পিটিশনও বেশি, আবার লিভিং এক্সপেন্সও বেশি। বাট একটু অন্যদিকে যদি যাওয়া যায়, যে ম্যানিটোবা সাসকাচুয়ান ওইদিকে কম্পারেটিভলি ঠান্ডা দেখে একটু মানুষ কম যায়, ওইখানে লিভিং কস্ট কম। ওইখানে হয়তো পার্ট টাইম জবের অপরচুনিটি যেমন কম, কম্পিটিশনও আবার কম। তো ওই অনেকগুলো ফ্যাক্টর আর কি মাথায় রেখে আর কি আহ, সামনে মানে অ্যাপ্লাই করাটাই বেটার। যে লিভিং কস্টটা আসলে ইম্পর্টেন্ট, যে টরন্টো আসলেই যে কেউ পার্ট টাইম জব ম্যানেজ করতে পারবে এটার আসলে গ্যারান্টি নাই। অনেকে ম্যানেজ করতে পারে, অনেকে পারে না, সো ইট ডিপেন্ডস। সো ওই হিসাবে আর কি, যদি ফান্ডিং না থাকে বা কম থাকে তখন অন্য প্রভিন্সে যাওয়া ওইটা একটা মানে ভালো ডিসিশন হতে পারে। বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা, কেউ যদি ধরেন ব্যাচেলর্স অথবা মাস্টার্স প্রোগ্রামে আসলো, কিন্তু সেলফ ফান্ডের মাধ্যমে চাচ্ছে যে ফুল কানাডা লাইফ পার করবে, বিশেষ করে চাচ্ছে যে পার্ট টাইম জব করার মাধ্যমে সে তার ফুল লিভিং এক্সপেন্স প্লাস টিউশন ফি ম্যানেজ করবে, বাট এটা বোধহয় পসিবল হবে কিনা, বা এটা আপনার কি ধারণা এই প্রসঙ্গে? আমি সাজেস্ট করব কানাডার পার্সপেক্টিভে তার, যাতে বাংলাদেশে ওই এখানে এসে পড়াশোনা করার মানে ফান্ডটা থাকে। মানে তার ওকে যদি পার্ট টাইম জব আমি না পাই, অ্যাটলিস্ট আই ক্যান ইউজ দ্য মানি ফ্রম বাংলাদেশ, মানে বা তার নিজের যা টাকা আছে। কারণ যদি ডিরেক্ট সে চলে আসে তারপরে জব ম্যানেজ করতে পারলো না, তখন একটা সমস্যা। বাট হ্যাঁ, আমার এখন বাংলাদেশে ফান্ড আছে, কিন্তু এখানে এসে আমি কাজ করবো, কাজ করলে আমি বাংলাদেশ থেকে টাকা আনবো না। হুম, 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 হুম। ওই ক্ষেত্রে আমি বলবো যে তাইলে ঠিক আছে, মানে সে আসতে পারে। যে বাট ওইটা ভেবেই যে আমি আসলে এখানে জব পেয়ে ম্যানেজ করে ফেলবো, ইটস ভেরি ভেরি রিস্কি। সো ওই ক্ষেত্রে আর কি তার যাতে অ্যাটলিস্ট ওইটার ব্যাকআপটা থাকে, ব্যাকআপ। আর এখানে এসে যদি ম্যানেজ করতে পারে, আসলে পার্ট টাইমের এটা ডিপেন্ড করে সে কিরকম। বাট পার্ট টাইম জব করে লিভিং এক্সপেন্স এবং অনেক ক্ষেত্রে টিউশন ফি কাভার করা পসিবল। বাট অ্যাটলিস্ট লিভিং এক্সপেন্সটা কভার করা যায়। বাট ওইটার অ্যাটলিস্ট ব্যাকআপটাও যাতে থাকে, যদি কখনো পার্ট টাইম জব ম্যানেজ না হয় তখন যাতে ওইটা। তো এটা পার্ট টাইম জব আসলে ম্যানেজ করে অনেক সময়, বিশেষ করে আমি দেখছি যে ইন্ডিয়ান স্টুডেন্টরা এই পার্ট টাইম জব এইসব করে অনেক কিছুই ম্যানেজ করে ফেলে। সো ওই হিসাবে বাংলাদেশিদের আমি পার্ট টাইম জব একটু কম করতে দেখছি। সো বাট এটা ডিপেন্ড করে, যদি বাট পার্ট টাইম জব ম্যানেজ করে ওইটা অ্যাটলিস্ট লিভিং এক্সপেন্সটা কভার করা পসিবল। আবার অনেক ক্ষেত্রে রেজাল্ট ভালো করে ইউনিভার্সিটি থেকে টিউশন ফি ওয়েভারও পাওয়া যায় এসে। সো এইটাই আর কি আমার সাজেশন। হ্যাঁ। আমি যে বিষয়টা খেয়াল করেছি, আমি একটু এড করতেছি, বিশেষ করে আমি যখন ইউকেতে ছিলাম, ইটস ভেরি টাফ। মানে আপনি যদি চান যে এখন পার্ট টাইম জব করে মানে টিউশন ফি ম্যানেজ করবেন, লিভিং এক্সপেন্স ম্যানেজ করবেন, আবার আপনার স্টাডি ঠিক মতো আপনি ক্যারি অন করবেন, তো সেটা আসলে খুবই টাফ। হুম হুম। দিন শেষে পার্ট টাইম জব করার মাধ্যমে কিন্তু আপনার একটু টায়ার্ডনেস কাজ করে, আপনি যে আবার পড়াশোনা করবেন, রাইট রাইট। প্লাস সবকিছু নিজে নিজে করা লাগে, সেখানে যাওয়ার পরে আপনার ঘর গোছানো থেকে শুরু করে। সো হুম হুম হুম। আমার কাছে মনে হয় সেক্ষেত্রে আপনার পড়াশোনার দিক থেকে একটু ইস্যুস হতে পারে, আপনি ঠিক মতো হয়তো কিপ আপ করতে পারবেন না, এটা একটা ইস্যু হতে পারে। তাই রাইট। আমি সবাইকে সাজেস্ট করবো যে না, বাংলাদেশ থেকে যদি ভালো ব্যাকআপ নিয়ে যেতে পারেন ভালো হয়। আদারওয়াইজ হ্যাঁ, আপনি সেখানে গিয়ে ট্রাই করতে পারেন, খুবই মানে অমানসিক হুম। পর্যায়ে পরিশ্রম করা লাগতে পারে আপনার, বাট সেরকম আপনাকে মেন্টালি প্রিপারেশনটা নিয়ে যেতে হবে আর কি। রাইট রাইট। আই টোটালি এগ্রি, হ্যাঁ। রাইট। আচ্ছা। তো এটা একটা ভালো যে তোমার আইএলটিএস এর কোচিং, বাট তুমি অনেক জায়গায় দেখা যায় যে বেশি স্টুডেন্ট নেওয়ার জন্য তারা আর কি এইখানে এসে যে সমস্যা এটা মানে স্টুডেন্টদের কাছে এই জিনিসটা হুম, প্রকাশ করে না, তো এখানে আসার পর উল্টা স্টুডেন্টের ক্ষতি হয়। তো ইটস গ্রেট যে তুমি অনেস্টিটা মানে প্রকাশ করেছো, যে আসলে ওইটা ব্যাকআপ ছাড়া হুম, এইভাবে আসাটার রিস্ক ফ্যাক্টর। হুম। আচ্ছা, সো স্যার যদি বলতেন যে কানাডাতে থাকার জন্য বেস্ট প্রভিন্স কোনটা, বা কোন প্রভিন্সে থাকলে তাড়াতাড়ি পিআরটা পাওয়া যেতে পারে?
আসলে পিআর এর ক্ষেত্রে প্রভিন্সটা অলমোস্ট অল প্রভিন্সেই এটা এতটা মানে এখন আর কি এক্সপ্রেস এন্ট্রিতে পাওয়াটাই মানে ইউজুয়ালি স্টুডেন্টরা বেশি অ্যাপ্লাই করে গ্রাজুয়েশন পরে 1 বছর জব করে। বাট এখন পয়েন্ট অনেক মানে রিকোয়ারমেন্টটা বেড়ে যাওয়ায় দেখা যায় যে 1 বছর জব এক্সপিরিয়েন্সেও পয়েন্ট ম্যানেজ করাটা অনেক টাফ হয়ে যাচ্ছে যদি বাংলাদেশে এক্সপিরিয়েন্স না থাকে, জব এক্সপিরিয়েন্স। তো প্রভিন্সের ক্ষেত্রে একমাত্র কুইবেক ছাড়া, কুইবেকের একটু ডিফারেন্ট ক্রাইটেরিয়া আছে, কুইবেক ছাড়া বাকি সব প্রভিন্সেই সেম ফর এক্সপ্রেস এন্ট্রি। অলসো তাদের কিছু প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম থাকে। সরি, অ্যাড করতেছি, কিউবেকে গেলে কি সরি, আমার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শেখা লাগে কিনা? ফ্রেঞ্চ কিউবেকে গেলে? ওদের, হ্যাঁ, তাদের কিছু রিকোয়ারমেন্ট আছে। তো ওইখানের ক্ষেত্রে ফ্রেঞ্চটা মোটামুটি জানা লাগে, বাট ফ্রেঞ্চ যে মাস শিখতে হবে পিআর এর জন্য তা না, বাট থাকলে পয়েন্ট অনেক বেড়ে যায়। নাইলে কুইবেক থেকে আসলে পিআর অ্যাপ্লাই করে পাওয়া অনেক ডিফিকাল্ট হয়ে যায়, অনেকে দেখা যায় অন্য প্রভিন্সে মুভ করতেছে আবার। বাট কুইবেক ইজ কম্পারেটিভলি চিপার মানে অন্টারিও থেকে। তো বাট অন্টারিওর মধ্যে ধরো তো টরন্টোতে আমি থাকি, এইটা বেশ এক্সপেন্সিভ। বাট আমার আসলে ইয়র্ক ইউনিভার্সিটিতে আসা হয়েছে। বাট এখন আবার টরন্টোর কিছু প্রস এন্ড কনস, খরচ বেশি সবকিছু, বাট এখানে আবার দেশি জিনিস অনেক বেশি পাওয়া যায়, খাবার দাবার। লাল ফুড। মানে ইটস মোর, হ্যাঁ, বাংলাদেশি ফুড, বাংলাদেশি পিপল, এবং মসজিদ মুসলিম, মানে বাংলাদেশের যেহেতু একটা মেজরিটি অংশ মুসলিম, সো মসজিদ এইসব। বাট আবার একটু দূরে গেলে ঠান্ডা বেশি, বাট লিভিং কষ্ট কম। বাট ওইসব প্রভিন্স অনেক ক্ষেত্রে তাদের স্পেশাল প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামও থাকে। বাট এখন একটা স্টুডেন্ট একা আসলো খুব দূরে কোথাও থাকলো, তার ওই ডিপ্রেশনে পড়ার একটা চান্সও বেশি থাকে। যেমন টরন্টোতে যেহেতু একটু আমাদের দেশি কালচারের মানুষ অনেক বেশি, হয়তো তার ডিপ্রেশনে পড়ার চান্সটা কম। বাট একটু দূরে খুব ঠান্ডা প্রভিন্সে গেলে একা একা তার পক্ষে হয়তো এটা মোর ডিপ্রেশন কাজ করার সম্ভাবনাটা বেশি। তো এটা আসলে ডিপেন্ড করে এটা আর কি। কেউ যদি ডিটারমাইন্ড হয় ওকে আমি আসলে পিআর নেওয়ার আগ পর্যন্ত অনেক পরিশ্রম করতে রাজি, আমি ডিপ্রেশনে পড়বো না, তাইলে একটা কথা। আবার কেউ যদি মনে করেন আমি একটু এখানে মানে আমার যাতে ভালো লাগে থাকতে এরকম প্রিফারেন্স, তাইলে অন্যরকম। ওকে। এই এটা একটা অনেক সময় বিভিন্ন দেশে, বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে একটা ইস্যু হয়ে থাকে, সেটা হচ্ছে রেসিজম। তো আপনি কি কখনো রেসিজমের শিকার হয়েছিলেন কিনা এই কানাডা লাইফে যদি বলতেন? আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত এটা ফেস করি নাই। বাট তার মানে এই না যে আমার সারাউন্ডিং এ কেউ এই জিনিসটা ফেস করে নাই। যেমন আমার কিছু ফ্রেন্ড সামটাইমস, বাট ইটস ভেরি রেয়ার। মানে হয়তো এখানে লেস দেন 1% পিপল আর রেসিস্ট হইতে পারে, বাট এটা যে একদম হয় না তা না। বাট মাঝে মধ্যে এটা। আসলে হ্যাঁ, মাঝে মধ্যে কাউকে হয়তো এটা ফেস করতে পারে, বাট আমি ওভারঅল বলবো মানে কানাডায় আমার এক্সপেরিয়েন্স ভালো, আলহামদুলিল্লাহ। মানে তো বাট দেয়ার ইজ এ চান্স, মানে এটা যে একদম নাই এখানে তা না। বাট কম্পারেটিভলি কানাডা অনেক মাল্টিকালচারাল, মানে স্পেশালি টরন্টো। বুঝতে পারছি, হ্যাঁ। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করে ফেলি। সেটা হচ্ছে যখন ইউকেতে ছিলাম, তো আমরা মূলত তিনজন ছিলাম আর কি। আমি ওনাদের নাম না হয় মেনশন করলাম না, বাট একবার এরকম হয়েছে হুম যে হুম সকালবেলা আমার যে পাশে একজন রুমমেট, উনি এসে আমার দরজা নক করতেছেন, বলতেছেন যে ইসমাম একটু উঠো, আরেকজন সেকেন্ড যে একজন পার্সন আছে ওনাকে নাকি পুলিশে ধরছে। আমি ভাবলাম কি বলতেছেন, বুঝি নাই কি কাহিনী। তো বলতেছেন একটু নিচে যেতে। তো নিচে যাওয়ার পর যা কাহিনী দেখলাম, আমাদের বাসার সামনেই আর কি, আমি ছিলাম বোর্নভিল এরিয়াতে, বার্মিংহাম বোর্নভিল এরিয়া, যেটা যেটা হচ্ছে আপনার যে কেডবেরি চকলেট ফ্যাক্টরি আছে ওইটার পাশেই আর কি। তো ওইখানে কি হয়েছে, বাস স্টপের সামনে আমার ওই ভাইয়া যিনি, উনি ওয়েট করতেছিলেন বাসের জন্য, এবং উনি একটু তখন শীতের সকাল, একটু প্রকৃতির ছবি তুলতেছিলেন আর কি। তখন একটা আহ, সাদা মানুষ বা হোয়াইট পার্সন, ব্রিটিশ, সে গিয়ে কমপ্লেন করছে পুলিশের কাছে যে যে উনি নাকি একটু উল্টাপাল্টা ছবি টবি তুলতেছেন। তো এখানে উনি হুম। আহ, যে এই কি বলে, আপনার যে আশেপাশে মানুষ যারা আছে তাদেরকে নাকি একটু উনি ইরিটেট করতেছেন বা বিরক্ত করতেছেন এরকম। তখন পুলিশ চলে আসছিল, আর উনি আচ্ছা। ভাইয়া জাস্ট শুধু বাসে উঠছে, এবং ওই লোকটা পুলিশ সহ বাসটাকে থামিয়ে ওনাকে বাস থেকে নিচে নামিয়েছে। এবং ভাইয়া খুবই আসলে বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলেন। তারপর উনি মানে কল দিয়েছিলেন আমাদেরকে। তো পরে ওই লোকটা অনেক কমপ্লেন দিচ্ছে, যে বলতেছে যে না, ও তো এশিয়ান, তো এরকম উল্টাপাল্টা ছবি তুলতেছিল, তুমি গিয়ে চেক করো। তো যদিও ভাইয়া বলতেছিল আর দেখো তুমি আমার ফোনে এসে চেক করে দেখো, আমি কিছু এরকম তুলি নাই উল্টাপাল্টা কোনো ছবি। তো পরে পুলিশ চেক করছে, চেক করে দেখছে আসলে কোনো কিছু না।
প্লাস ওনার ওই যে আইডি কার্ড ছিল, উনি যে ইউনিভার্সিটিতে পড়তেন আইডি কার্ড ছিল। তো ওরা দেখে বলতেছে, পুলিশ থেকে বলতেছে, আচ্ছা তুমি তো একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সো সরি যে তোমার সাথে এরকম কাহিনী ঘটছে, তুমি যদি চাও পাল্টা তার এগেনস্টে তুমি কেস করতে পারো। তো ভাইয়ার পরে ওই লোকটার এগেনস্টে কেস করে নেয়। বাট এরকম আর কি, অনেক সময় আনফরচুনেট কোন একটা সিচুয়েশনের মধ্যে অনেক সময় কেউ পড়তে পারে। এটা আমি ইংল্যান্ডের কথা বলতেছি এই কারণে, কারণ ইংল্যান্ড কিন্তু অনেক মাল্টিকালচার, বিশেষ করে ইন্ডিয়ানসদের, মানে অনেক ইন্ডিয়ান হুম স্টুডেন্টস হুম আছে বা অনেক ইয়ে ভরে গেছে। কানাডাতেও হুম সিমিলার, হুম খুবই মাল্টিকালচার একটা কান্ট্রি। তো স্টিল দেখা যায় কোথাও হুম না হুম। কোথাও এরকম সিচুয়েশন আমাদেরকে হয়তো মাঝে মধ্যে ফেস করা লাগতে পারে। আমি পার্সোনালি ফেস করি নাই, বাট রাইট হ্যাঁ, বাট এরকম আমিও দেখছি আর কি, ঘটতে পারে, এই আর কি। রাইট। হ্যাঁ, আচ্ছা। এটা আসলে সব জায়গায় আছে। জাস্ট 1%ও যদি করে ওইটা হয়তো মানে হুম, ফোকাসড হওয়াটা স্বাভাবিক। জি। আচ্ছা, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে, আচ্ছা মুসলিমদের জন্য কানাডাতে সুবিধা এবং অসুবিধা কি কি আপনি ফেস করছেন? মুসলিমদের ক্ষেত্রে কানাডায় আসলে আমি ইসলাম প্র্যাকটিসের কথা যদি বলি, সফার আমি আসলে কোনো সমস্যা ফেস করি না, বিশেষ করে আমি টরন্টোতে। হুম, বাট অন্য প্রভিন্স আমি অবশ্য, হ্যাঁ, আমি অন্য প্রভিন্সে একবার মাঝে আলবার মানে আমি পার্সোনালি ফেস করি নাই, বাট কিছু ইনসিডেন্ট হয়, যেমন কেউ বোরকা বা নিকাব পরে আছে, তারা কিছু রেসিজমের শিকার হয়েছে। বাট এজ এ মানে স্টিল আমি কখনো ফেস করি নাই। নামাজ যেমন মোটামুটি 10 মিনিটস ড্রাইভিংয়ে, আমি অ্যাটলিস্ট টরন্টো যেখানে থাকি 10 মিনিটস ড্রাইভিংয়ে আমি অলওয়েজ মস্ক পাই। তারপরে আমি হালাল ফুডের অনেক অপশন, মানে মানে তাদের মোটামুটি একটু মানে কাছাকাছি হালাল অপশন থাকেই। সো আর নামাজ প্র্যাকটিসিং এর বেলায় আসলে মানে আমি আমার অফিস যেখানে জব করি, আমার ফ্রাইডেতে অফিস থাকে, আমার বলা যে আমার জুম্মার সময় ব্রেক লাগবে, দে আর ফাইন উইথ ইট। এবং মোস্ট লাইকলি আমি যেটা জানি যে কানাডিয়ান গভর্নমেন্টেরই ল এটা, যে অফিস টাইমে কেউ যদি কোনো রিলিজিয়াস স্টাফ প্র্যাকটিস করতে চায় তাকে বাধা দেওয়া যাবে না। তো এই জিনিসগুলা and আমাদের মানে ইভেন গভর্নমেন্ট, লিবারাল গভর্নমেন্ট, তারা মানে ধর্মে সবাইকে ফ্রিডম দিতে পছন্দ করে। তো ওই হিসাবে সফার আমি আসলে কিছু ফেস করি না, বাট কিছু ইনসিডেন্ট হয়। তো এটা আসলে ওই যে রেসিজমের সাথেই আমি কানেক্টেড বলবো, যেটা আর কি কিছু পিপল হয়তো অনেক সময় সমস্যা করে, বাট ইউজুয়ালি এখানে বোরকা নিকাব পরা মানুষ মানে ডেইলি বাইরে বের হচ্ছে। সো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মানে আমি বলবো যে স্পেশালি টরন্টো ইজ রিয়েলি গুড। মন্ট্রিয়ালেও মানে কুইবেকের মন্ট্রিয়ালেও ইসলাম প্র্যাকটিসের জন্য ভালো। ক্যালগারি ইন আলবার্টা ইজ অলসো গুড। সো সব জায়গায় আর কি ইসলাম প্র্যাকটিসের ব্যাপারে আসলে আমি মনে হয় মসজিদ পাওয়া যায়। নাইস। ওকে। আচ্ছা, এইবার যেহেতু আসলে আমরা আইএলটিএস ল্যাব একটা, উম, মূলত বলতে পারেন যে আইএলটিএস কে কেন্দ্র করে আমরা কাজ করে থাকি, অথবা স্টুডেন্টস যারা ইংলিশ নিয়ে স্ট্রাগল করতেছে তাদের নিয়ে কাজ করে থাকি। তো সেই ক্ষেত্রে আমি একটু আপনার কাছ থেকে ইংলিশ অথবা আইএলটিএস এর ব্যাপারে একটু সাজেশন চাচ্ছিলাম। তো ওকে, সো আপনি আইএলটিএস প্লাস আমার জানা মতে আপনি জিআরইও দিয়েছিলেন, সেই ক্ষেত্রে আপনার প্রিপারেশন জার্নিটা কিরকম ছিল যদি একটু শেয়ার করতেন। আমার ক্ষেত্রে আইএলটিএস এর ক্ষেত্রে আসলে আমার আন্ডারগ্রেড এডুকেশনে যেহেতু আইইউটিতে ছিলাম, আমাদের মানে ক্লাসটাও করানো হতো সবসময় ইংলিশে, এবং আমাদের টিচারদের সাথে আমাদের ইংলিশেই কমিউনিকেট করতে হতো। তো এই ক্ষেত্রে একটা প্র্যাকটিসের ওপর ছিলাম। তো আর আর আরেকটা জিনিস হচ্ছে আইএলটিএস এর ক্ষেত্রে আমার কাছে আইএলটিএস মানে আসলে আমরা আন্ডারগ্রেড করার পরে সবারই আমার মনে হয় মোটামুটি একটা দখল থাকে। মেইনলি রাইটিংটাই বোধহয় একটু চ্যালেঞ্জিং হয়, ক্রিয়েটিভ রাইটিংটা। বাট আদার দেন লিসেনিং এ ইউজুয়ালি তো আইএলটিএসটা আমি বলবো যে আসলে টোটালি প্র্যাকটিসের উপর। আমিও কাপল অফ উইকস প্র্যাকটিস করছিলাম, বাট আই ফাউন্ড জিআরই টু বি মাচ হার্ডার। মানে এটা আসলে সবাই বলে, বিশেষ করে ভোকাবুলারি জিআরই যেমন ম্যাথ, কারণ এখানে জাস্ট ইংলিশ না, সাথে ম্যাথও থাকে। বাট ম্যাথটা কম্পারেটিভলি ইজিয়ার, বাট জিআরের ভোকাবুলারি মানে ভার্বাল সাইডটা ইজ কোয়াইট ডিফিকাল্ট। বাট জিআর এর জন্য আমার কাপল অফ মান্থসের প্রিপারেশন নিতে হয়েছিল। বাট আসলে এখন জিআরইটা মেনলি লাগতো ইউএস এর জন্য, বাট আই থিঙ্ক মেনি ইউনিভার্সিটিজ ইন ইউএস এখন আর জিআরইটা লাগে না। আচ্ছা সো আচ্ছা। এবং তাদের আইএলটিএস দিয়ে রিকোয়ারমেন্টটা যায়। ওয়েভ করতেছে। হ্যাঁ, আইএলটিএসটাই গুড এনাফ। এবং কানাডাতে আই থিঙ্ক অলমোস্ট অল ইউনিভার্সিটিতেই জাস্ট আইএলটিএস থাকলেই চলে। এবং এখন ইউএসএ তেও অনেকে যাচ্ছে উইদাউট এনি জিআরই। নাইস। ওকে, আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য আপনার কাছে কি কোনো বেস্ট মেথড বা আপনার সাইড থেকে যদি কোনো সাজেশন বা টিপস শেয়ার করতেন যে কিভাবে কেউ ইংলিশ ভাষাটা ভালো করে শিখতে পারে বা আয়ত্ত করতে পারে। তো এইটার একটা এক্সাম্পল হইতে পারে
যেমন আমি আইএলটিএস বাংলাদেশে হয়তো আমার 2-3 উইকস প্রিপারেশন নিয়েছিলাম, আমি পসিবলি তখন 7 or 7.5 পাইছিলাম। বাট এইখানে আমি যখন কানাডায় আবার আমার পিআর এর জন্য একবার দিতে হয়েছিল, তখন আমি বলে 8 or 8.5 পাইছি। আমার আসলে ঠিক মনে নাই, কিন্তু আমি জাস্ট প্রিপারেশন নিয়েছি 2 দিন। তো আচ্ছা। এখানে কেন কানাডায় আসার পর তো আসলে আমি সবার সাথে ইংলিশেই কথা বলতে হয়, বাংলাদেশি কমিউনিটি ছাড়া। তো ওই ক্ষেত্রে আমার মনে হয় ডেইলি লাইফে যদি আমরা ইংলিশ প্র্যাকটিস করি, ইংলিশ, তখন আর কি জিনিসটা আই থিঙ্ক ইট বিকামস মাচ ইজিয়ার। তো এটা আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। হুম, হুম। বাট হ্যাঁ, তো বাট রাইটিংটা আসলে একটু, রাইটিং প্র্যাকটিসটা হয়তো আমাদের লিসেনিং অ্যান্ড রিডিংটাও হয়তো অনেক ইজি, কমফোর্টেবল হয়ে যায়, যেহেতু এখানে রিসার্চ করতেছে, পেপার পড়তেছে। বাট স্পিকিংটাও শেখা হয়ে যায় প্র্যাকটিস করতে করতে। বাট একই সাথে ওই যে রাইটিংটাও হয়তো একটু আলাদা একটু এফোর্ট দিতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, তো আমি যা বুঝতেছি যে আপনার ক্ষেত্রে ইংলিশ ভাষাটা যেভাবে শিখছেন সেটার জন্য আপনার এনভায়রনমেন্টটা আপনাকে খুব হেল্প করছে, যে আপনি বলছেন আইইউটির রাইট। অথবা কানাডাতে যাওয়ার পরেও যে আপনি যে ইংলিশের মধ্যে আপনি একটা এনভায়রনমেন্টের মধ্যে ছিলেন, সেটা আপনাকে হেল্প রাইট। করেছে যে ইংলিশে ল্যাঙ্গুয়েজটাকে আরো রাইট। ভালো করে আয়ত্ত করতে। হুম। আচ্ছা, তো আইওটিতে থাকা অবস্থায় আপনি আসলে কি কি বিষয়ের উপর প্রায়োরিটি দিয়েছিলেন বা ফোকাস করেছিলেন, যেগুলো আপনাকে ফুল স্কলারশিপ বা ফান্ডিং পেতে হেল্প করেছিল? বা ইভেন আপনি তো টিএ হিসেবে ছিলেন না, মানে টিচার্স অ্যাসিস্ট্যান্ট, তো এই বিষয়গুলো আপনি কিভাবে আর কি অর্জন করতে পেরেছেন, বা কোন বিষয়গুলো আপনি আইওটিতে থাকা অবস্থাতেই আসলে ফোকাস করার কারণে আপনি এই অবস্থানে নিজেকে নিয়ে যেতে পেরেছেন? তো হ্যাঁ, গুড কোয়েশ্চেন। আইওটি আসলে অনেক আগে আমি, মানে আইওটি তো পড়াশোনা শুরু করছি 13 ইয়ার্স আগে। সো যা মনে আছে ওইটার বেসিসে বলতেছি। তো আইওটিতে আমি বলবো যে আসলে আমি এক এক বছর এক এক দিকে ফোকাস ছিল। ফার্স্টের ইয়ারে আমি আসলে, আমার মনে হয় আমি সবচেয়ে কম পড়াশোনা করছি আইওটিতে চান্স পাওয়ার পরে, প্রথম 1-2 সেমিস্টার অন্য বছরগুলোর তুলনায়। তো তখন আমি প্রোগ্রামিং এ একটু ভালোই ছিলাম, কিন্তু আমার আসলে প্র্যাকটিস করা কম হচ্ছিল। তো আমি পরে, মানে ফার্স্ট ইয়ারে যেহেতু একটু পড়াশোনা, ওই শুরুর দিকে আমি খুব একটা ফোকাস ছিলাম না। আমি সেকেন্ড ইয়ার থেকে খুবই প্রোগ্রামিং এ ফোকাসটা শুরু করি, এবং আমি 4 বছরই প্রোগ্রামিং এ ফোকাস ছিলাম। তো এটা অবশ্যই আমার প্রোগ্রামিং স্কিলটা থাকায় মানে সব দিকেই আমার সবসময় হেল্প করছে। আর ওইটার সাথে মানে প্রোগ্রামিং একটা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট সবসময় জানাটা জরুরি। এটা রিসার্চ হোক, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হোক, মানে একটা বেসিক যে এখন আইসিপিসি বা প্রোগ্রামিং কন্টেস্টে চ্যাম্পিয়ন হইতে হবে ওইটা জরুরি না, বাট বেসিক প্রোগ্রামিং স্কিলটা যাতে যে কোনো প্রবলেম সে কোড লিখতে পারে, ও ধারণা থাকে ওই টাইম। তো আমি ওইটাতে এফোর্ট দিছি, এবং একটা সময় আমি সেকেন্ড ইয়ারে ওঠার পরে আমার সিজিপিএটাতেও ফোকাস করা শুরু করছিলাম। তো মেইনলি আইওটিতে আসলে ওই রকম আন্ডারগ্রেডে বাংলাদেশে ওই সময়টায় রিসার্চের স্কোপ অত ভালো ছিল না। আন্ডারগ্রেডে আমি আসলে খুব একটা রিসার্চ আমার করাও হয় নাই। বাট আমার ওই সিজিপিএটা আমি সেকেন্ড ইয়ার থেকে একটু মেনটেন করার চেষ্টা করে আসছি। আর প্রোগ্রামিংটাই আমার সবসময় ফার্স্ট প্রায়োরিটি ছিল। তো ওইটা আমাকে আর কি ভালো প্রবলেম সলভার হিসেবে হয়তো হেল্প করছে। আর পরবর্তীতে আমি তো টিচিংয়েও আসলাম। তো যখন টিচিং করছি আসলে আমি তখন টিচিংয়েই বিজি ছিলাম। আমার তখনও আসলে রিসার্চ খুব একটা করা হয় নাই। এবং আমি বলতে পারি যে, বাট তারপরে অ্যাপ্লাই করছি, জিআরই দিছি। বাট এইখানে আসার পরে, মানে মাস্টার্স যখন আমি শুরু করলাম, তখন আমি টোটালি রিসার্চে খুবই ডিভোটেড ছিলাম। মানে ইভেন আমি উইকেন্ডেও আসলে মানে রিসার্চ নিয়েও বিজি থাকতাম। তো আমার আসলে রিসার্চের ক্ষেত্রে এইখান পর্যন্ত আসায় আমার আসলে মনে হয় প্রোগ্রামিং স্কিল আর সিজিপি এটা হেল্প করেছে। আমার সিজিপি একদম টপ ছিল না, বাট আমি মোটামুটি মেনটেন করছে, যেটার জন্য বাইরে আসা যায়, কানাডা বা ইউএসএ বা ইউরোপ অর এনি আদার কান্ট্রিজ। আর প্রোগ্রামিং স্কিলটা আসলে আমার সিভিতে আমাকে যে প্রফেসর নিছে, তিনি আমার প্রোগ্রামিং স্কিলটাই একটু সে মানে হ্যাপি ছিল। সে মানে আমি আরেকজন আমাকে সিনিয়র ভাইয়া রিকমেন্ড করছিলেন। তো ওই ক্ষেত্রে আমার মনে হয় এটা হেল্পফুল ছিল। বাট এখানে আসার পরে আমি আসলে টোটালি রিসার্চে খুবই ডিভোটেড ছিলাম, মানে ওইখানেই মেইন ফোকাস ছিল। ওকে, ওকে। সো ফান্ডিং বা স্কলারশিপটা অ্যাকসেপ্টেড হওয়ার জন্য আপনার এসওপি প্লাস সিভি সহ আর কি কি ডকুমেন্টস বা আর কি কি বিষয় আপনি ইম্পর্টেন্ট বলে মনে করেন? আমার কাছে মনে হয় এসওপিটা খুবই ইম্পর্ট্যান্ট। সিভি এবং রিকমেন্ডেশন লেটার, কোন প্রফেসর কার থেকে আমি রিকমেন্ডেশন নিচ্ছি, সে ওই ফিল্ডে কতটুকু রেপুটেবল, এবং তার মানে সে কত ভালো রিকমেন্ডেশন লেটার দিচ্ছে, এটা অনেক ম্যাটার করে। আর ওইটা তো আসলে সিভি, প্রায়র এক্সপিরিয়েন্স, এবং বাংলাদেশে যদি কারোর রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে এখন, মানে কারেন্টলি যেহেতু এখন ইন্টারনেট এভরিথিং মোর অ্যাভেলেবল, এবং বাংলাদেশের মানুষের এখন রিসার্চ সম্পর্কে মোর নলেজ। সো
এখন আমি বলবো প্রতিটা স্টুডেন্টেরই আসলে ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে একটা প্রায়র রিসার্চ এক্সপিরিয়েন্স, কারণ এখন আন্ডারগ্রেডে অনেকে থিসিস করতেছে। তো রিসার্চ এক্সপিরিয়েন্সটাও আই থিঙ্ক, মানে আমারটা হয়তো আমি 7 ইয়ার্স এগো অ্যাপ্লাই করছিলাম, 7 or 8 ইয়ার্স এগো, বাট রাইট নাও আই আই উড সে দ্যাট অন্য সব স্কিল যে প্রোগ্রাম একটা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের জন্য যেমন প্রোগ্রামিং স্কিল, হয়তো অন্যদের জন্য আরো অনেক কিছু অন্য ডোমেইনের, বাট ওইটার সাথে সাথে আমি বলবো যে আসলে প্রায় রিসার্চ এক্সপিরিয়েন্সটাও এখন মানে কম্পিটিশন ইজ হায়ার নাও। সো ওই ওই হিসেবে আসলে সাথে একটু রিসার্চ এক্সপিরিয়েন্স থাকাটাও অনেক হেল্পফুল। ওকে, আচ্ছা, তো রিসার্চ টপিকটা আসলে কিভাবে সিলেক্ট করা যায়? এটা গুড কোয়েশ্চন। আসলে এটার সবচেয়ে যেমন এখন হয়তো রিসার্চ টপিকের খাতে সবাই চ্যাট জিপিটি, হুম। এলএলএম এইসবের একটা হাইপ আছে। তো এখন অনেকে আমি দেখি যে এনএলপি এইসব ফিল্ডে বেশি ইন্টারেস্টেড, মেশিন লার্নিং এসে। তো এটা আসলে ডিপেন্ড করে কি টাইপের প্রবলেম কেউ সলভ করতে চাচ্ছে। আর অনেকের এটা ইন্টারেস্টটা চলে আসে দেখা যায় যে আন্ডার গ্রেডে তারা যদি থিসিস করে, তখন তারা যে প্রফেসরের সাথে কাজ করছে সে যে ডোমেইনে ইন্টারেস্টেড ছিল। তো এটা এখানে আসলে অনেক ডোমেইন আছে, এবং আন্ডারগ্রেডে হয়তো আমাদেরকে ওইভাবে ইন্ট্রোডিউস করা হয় না টপিক। তো আমার ক্ষেত্রে একটু এনএলপি, তখন বাংলা এনএলপি নিয়ে অনেক কাজ হইতো বাংলাদেশে, দেখলাম যে অনেকেই বিভিন্ন ভার্সিটিতে কাজ করতেছে। তো এইটা থেকে আমার একটা এনএলপি বা মেশিন লার্নিং নিয়ে অনেক হাইপ ছিল। তো ওই ক্ষেত্রে আমার আর কি এই ডোমেনগুলোয় ইন্টারেস্ট ছিল। তো এটা আসলে আমি বলবো যে আসলে কারো পছন্দ, এরকম টপিকে কিছু একটা সে করতে চাচ্ছে, এবং যখন দেখবে যে এই রিসার্চ টপিকের সাথে ইটস মোর রিলেভেন্ট, ওইভাবেই পিক করতে পারে। বাট আমার সাজেশন যে আসলে কখন হাইপের পিছনে দৌড়ানো উচিত না, যার যেটা ইন্টারেস্ট তার উচিত ওই টপিকে রিসার্চ করা। রাইট। আচ্ছা, তো কিভাবে আপনি ওই যে ইউনিভার্সিটি প্রফেসরকে খুঁজে বের করেছিলেন আপনার যে রিসার্চ যে ফিল্ড যেটা আছে, ওইটা রিলেভেন্ট ইউনিভার্সিটি প্রফেসর খুঁজে বের করে ওনাকে কিভাবে আপনি পটিয়েছিলেন বা কিভাবে কন্ট্যাক্ট করেছিলেন? আমার ক্ষেত্রে আসলে আমি এনএলপির প্রফেসর পাচ্ছিলাম না। এনএলপি তখন খুবই কম্পিটিটিভ, কারেন্টলি আরো কম্পিটিটিভ দেখা যায়। যে এখন অনেকে দেখে যে এনএলপিতে যারা পিএইচডি শুরু করতেছে, অনেকে বলে যে তার প্রোফাইলটা এরকমই লাগে যে 4-5 বছর আগে একজন পিএইচডি কমপ্লিটের পরে যে প্রোফাইলটা থাকতো, এখন অনেকে দেখা যায় যে পিএইচডির আগেই ওই প্রোফাইল নেওয়ার পরে পিএইচডিতে অ্যাডমিশন নিচ্ছে, মেশিন লার্নিং, এনএলপি, কম্পিউটার ভিশন। কারণ দেখা যায় যে সব জায়গার টপ স্টুডেন্টরা এই টপিকগুলা কারেন্টলি পিক করতেছে। মানে তুমি তো ওই ক্ষেত্রে কিছু কম্প্রোমাইজ করতে হয় হয়তো, বা টপ ইউনিভার্সিটিতে পাওয়া আরো টাফ, কারণ তখন আমরা বাংলাদেশ তো কম্পারেটিভলি, যখন আমরা একটা চাইনিজ, ইরানি স্টুডেন্ট, তারা হয়তো এডুকেশন আরো, তারা হয়তো রিসার্চ অলরেডি তাদের আন্ডারগ্রেডে করছে, বা ওইরকম আরো স্কিল, তাদের নেটওয়ার্কিং, তাদের ইউনিভার্সিটি মোর রিনাউন্ড। তো এটার সাথে যখন একটা টপ ভার্সিটিতে যদি সব ডোমেইনে অ্যাপ্লাই করা হয়, এনএলপি, কম্পিউটার ভিশন আর মেশিন লার্নিং, ইজ মোর ডিফিকাল্ট। বাট ওই ক্ষেত্রে হয়তো ইউনিভার্সিটিতে একটু মানে সিলেক্টিভ হইলে পাওয়াটা ইজিয়ার হয়, যে ওকে একটু মিড র্যাঙ্ক ইউনিভার্সিটিতে তখন আর কি কম্বিনেশনটা লাগে। আমার ক্ষেত্রে আমি মিড হাই সবই এনএলপি ইনিশিয়ালি অ্যাপ্লাই করছিলাম, বাট আমি আসলে রেসপন্স পাচ্ছিলাম না। এবং আমি তো বলছি আমার আসলে ইউএস ভিসা পাওয়ার পরে প্রফেসর, তো মেইনলি আমার ক্ষেত্রে আমার প্রফেসর তখন ইয়র্ক ইউনিভার্সিটি জয়েন করার কথা, কিন্তু ওনার সম্পর্কে আমি জানতে পারি আমার আরেকজন সিনিয়র এখানে, রায়াত ভাই, উনি এখানে ইউবিসিতে পিএইচডি করছিলেন। তো উনি আমাকে ফার্স্টে বলেন যে ওনারই ইউবিসিতে পিএইচডি করা একজন এখন ইয়র্কে জয়েন করবে, হি নোজ হিম, এবং তার কাছে সে বলছে যে কোনো স্টুডেন্ট রিকমেন্ড করলে আর কি তাকে জানাইতে। তো রায়াত ভাই উনি আবার আমার আইউটির বড় ভাই ছিলেন 2 বছর, আবার 2 বছর আইউটিতে আমার ডিরেক্ট লেকচারারও ছিলেন। তো উনি আমার প্রোগ্রামিং স্কিল একটু স্যাটিসফাইড ছিলেন, উনি জানতেন আমি বাইরে অ্যাপ্লাই করব। তো উনি ফার্স্টে রিকমেন্ড করছিলেন, পরে প্রফেসর ইন্টারভিউ নিল। তো প্রফেসরও যেহেতু ওই ক্ষেত্রে মানে এই ক্ষেত্রে নেটওয়ার্কিংটা হেল্প করছে, আবার ইন্টারভিউতেও আমরা ডিসকাশন হয়েছে প্রফেসরের সাথে, ওইটাও ভালো হয়েছিল। আবার আমার প্রফেসরও প্রোগ্রামিং স্কিলটা সে লাইক করছিল। তো ওইভাবেই আর কি মেনলি আমার আর কি অ্যাডমিশনে হয়। আচ্ছা, তাইলে সেই ক্ষেত্রে আমরা যারা, আমি স্টুডেন্টসদেরকে মূলত বলতেছি, আপনারা যারা অলরেডি আন্ডারগ্রেডে আছেন, সেখানে থাকা অবস্থায় আপনার সিনিয়র ভাইদের সাথে বা এলুমনি যারা আছে ওদের সাথে যদি আগে থেকে একটু কমিউনিকেশন বা নেটওয়ার্কিং করে রাখতে পারেন, সেই ক্ষেত্রে একটু ইজি হবে। আপনি হুম যদি হুম। আম, কোনো রিসার্চ ফিল্ডে আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করতে চান রাইট। বা প্রফেসর খুঁজে বের হ্যাঁ। করতে চান এটা। রাইট। রাইট। রাইট, সিনিয়র ভাইও হইতে পারে, আবার অনেক সময় দেখা যায় টিচাররাও হয়তো বাইরে আসছে, তারা এখন পিএইচডি করতেছে। তো ওই টিচারদের সাথেও যদি কানেক্টেড থাকে তারাও হেল্প করতে পারে। নাইস। ওকে, হ্যাঁ, রিসার্চ পাবলিকেশনের জন্য কি কি বিষয় আসলে ইম্পর্টেন্ট বলে মনে করেন?
রিসার্চ পাবলিকেশন আসলে এইটা মানে আসলে এখানে আসার পরেই আমি রিসার্চ কিভাবে করতে হবে এটা ভালোভাবে বুঝতে পারছি। তো আসলে আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে আমরা রিসার্চে ফার্স্টে সলিউশনটা বের করি, তারপরে আমরা এটা কোন প্রবলেমে ফেলা যায় তো দেন পেপার করার জন্য ওইভাবে চিন্তা করি। কিন্তু আসলে পাবলিকেশন ইজ অল অ্যাবাউট যে প্রবলেমটা কারেন্টলি কি এবং এটার সাকসেস, এটা কিভাবে সলভ করা যায়, এটার সাকসেস সাকসেস ক্রাইটেরিয়া কি, এবং এটার জন্য একটা সলিউশন প্রপোজ করা। তো এখানে রাইটিং অনেক ইম্পর্টেন্ট। এখন হয়তো রাইটিং অনেক ক্ষেত্রে মানুষ মানে বেটার রাইটার হইতে পারতেছে চ্যাট জিপিটি এইসব থাকায়, যে গ্রামাটিক্যাল কারেক্টনেস এসে। তো আসলে পাবলিকেশনের ক্ষেত্রে কারেন্টলি আসলে একটা ইম্পর্টেন্ট প্রবলেম ফাইন্ড আউট করাটাই মোস্ট ইম্পর্টেন্ট আমার মনে হয়। যে যে ডোমেনে আমি কাজ করতেছি এটা একটা প্রবলেম, এইটা সলভ করলে আসলে এটার কতটুকু ইম্প্যাক্টফুল, এটা অনেক ক্ষেত্রে যে এইটা যদি সলভ করা যায় অনেক এই এই প্রবলেমটা সলভ হলে অনেক উপকার হইতে পারে ইন্ডাস্ট্রিতে, রিয়েল লাইফে। এবং এটা হইতে পারে একটা যে কোনো ধরনের সফটওয়্যারেই, যে এই যে সাপোজ এই টেকনিকটা অ্যাপ্লাই করতেছে বাট আমি যদি এটা এই প্রবলেমটার কারণে আমার কস্ট বেড়ে যাচ্ছে বা আরো অনেক স্লো স্পিড বা অনেক রকম সমস্যা আছে বা অ্যাকুরেসি কম, তো এটা মিটিগেট করার জন্য এই প্রবলেমটা আইডেন্টিফাই করা এবং ওইটার উপর বেস করে সলিউশন প্রপোজ করাটাই আর কি আমার মনে হয়। এবং অবশ্যই তার খুবই ভালো একটা রাইটিং স্কিল থাকতে হবে। তো যারা আইএলটিএস দিয়ে আসছে, ওই যে বললাম রাইটিং, আমার মনে হয় যে আমার রাইটিং স্কিল অনেক ক্ষেত্রে পেপার লিখতে লিখতে ওইটাও ইমপ্রুভ হয়েছিল যখন আমি আমার আইএলটিএস দেই। কারণ আমি ততদিনে অনেক এখানে রিসার্চে কাজ করেছি, পেপার লিখেছি, তো ওইটাও অনেক হেল্পফুল যে রাইটিং স্কিলটাও পাবলিকেশনের ক্ষেত্রে। ওকে। সো পিএইচডি করতে অথবা আপনি স্কলারশিপের জন্য আপনার কি পাবলিকেশন থাকা ইম্পর্টেন্ট কিনা? ইম্পর্টেন্ট থাকলে অবশ্যই ভালো, কিন্তু আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে আমরা পাবলিকেশন করার জন্য খুবই মানে জাস্ট পাবলিকেশন করার জন্য খুব একটা ভালো কাজ না, বাট ওইটা দেখা যায় যে অনেক দেশি কনফারেন্স এইসবে পাবলিশ করে ফেলি। তো ওগুলো আসলে এইখানে বাইরে খুব একটা তারা পাত্তা দেয় না। তো যদি পাবলিকেশন আসলে কাজটা একটা ভালো কাজ করব, একদম গ্রাউন্ড ব্রেকিং আসলে রিসার্চে লাগে না। আমার হচ্ছে যে যতটুকুই হোক আমি একটু কাজ শিখা, একটা ভালো প্রবলেম আইডেন্টিফাই করা এবং ওইটার জন্য একটা সলিউশন প্রপোজ করা, এ- ওইটা দিয়ে যদি আমি কাজটা করি, ভালো জায়গায় তো পাবলিশ হলে অবশ্যই ভালো হয়। ইভেন যদি ভালো জায়গায় পাবলিশ নাও হয়, ওইটা নিয়ে আমি কাজ করছি, আমার এক্সপিরিয়েন্স কি, আমি কি কন্ট্রিবিউশন কি ছিল, ওইটাও অনেক ক্ষেত্রে প্রফেসরদের মানে কনভিন্স করতে হেল্পফুল। তো পাবলিকেশন বাংলাদেশ থেকে করা টাফ, বাট এখন অনেক স্টুডেন্টই করে। তো অবশ্যই হেল্পফুল, বাট এটা আর কি ভালো জায়গায় হইতে হবে, মানে ভালো জার্নাল বা ভালো কনফারেন্সে। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন, সেটা হচ্ছে রিসার্চ করার ক্ষেত্রে আপনার মোটিভেশন কিভাবে ধরে রাখেন? বিশেষ করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনার মোটিভেশনটা ধরে রাখতে পারেন? আচ্ছা, আমার কাছে মনে হয় এই ক্ষেত্রে, আমার ক্ষেত্রে আসলে আমি এনএলপিতে যেহেতু আগে বলছি এটা আমার ইন্টারেস্ট ছিল, তো আমি যে প্রবলেমটা নিয়ে কাজ করতেছি আমার আসলে ওইটার মোটিভেশনটা থাকে। তো বাট এটা যদি এখন হয়তো আমি একটা অন্য ডোমেইনে, সাপোজ আমি নেটওয়ার্কিং এ বা সাপোজ গেম টেকনোলজি সামথিং এ আমি রিসার্চ করতেছি, যেটা আমার আসলে কোর ইন্টারেস্ট না, ওই ক্ষেত্রে হয়তো আমি মোটিভেশন রাখতে পারতাম না। তো এর জন্য আমি শুরুতে বলছি যে আসলে যে ডোমেইনের রিসার্চটা ওইটা আর কি তার নিজের ইন্টারেস্টের উপর থাকলে আমার মনে হয় বল মোটিভেটেড থাকাটা ইম্পর্টেন্ট। আবার ওই ক্ষেত্রে প্রফেসর ইম্পর্টেন্ট। অনেক প্রফেসর আছে যে তারা যে টপিকে কাজ করতে চায় ওইটাতে স্টুডেন্টকে বলে, আবার অনেক ক্ষেত্রে স্টুডেন্টদেরকে ফ্রিডম দিয়ে দেয় যে ওকে ইউ ক্যান চুজ দ্য টপিক হোয়াট ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অন। তো এই ক্ষেত্রে আমি ভালোই অলওয়েজ ফ্রিডম পেয়েছি। তো এই কারণে আমার মনে হয় যে আমি যেহেতু আমার পছন্দের টপিক নিয়ে কাজ করতে পারছি দেখে হয়তো আমি কম্পারেটিভলি অলওয়েজ মোটিভেটেড থাকতে পারছি। Nice. আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন। এই কোয়েশ্চনটা বা এই বিষয়টা অনেক স্টুডেন্টসরা স্ট্রাগল করে থাকে। বিশেষ করে সেটা হচ্ছে ডেডলাইন মিট করা। ডেডলাইন মিট করা বা আপনার টাইমটা প্রপারলি ম্যানেজ করতে পারা। ওই যে প্রোক্রেস্টিনেশন যে ব্যাপারটা আছে, সেটা আমি নিজেও আসলে ভুক্তভোগী। আমি নিজেও ইমপ্রুভ করার ট্রাই করতেছি প্রোক্রেস্টিনেশন থেকে উদ্ধার হওয়ার, এবং অনেক বই টই পড়ে থাকি। যাই হোক, তো আপনি কিভাবে কোনো কাজের ডেডলাইনগুলো মিট করে থাকেন বা টাইমটা কিভাবে ইফেক্টিভলি ম্যানেজ করতে পারেন, এই ব্যাপারে যদি স্টুডেন্টসদেরকে একটু কিছু ইনফরমেশন দিতেন। তো আমার একটা জিনিস মনে আছে, আমি মাস্টার্সের সময় একবার কোনো একটা কনফারেন্সের ডেডলাইন মিস করছিলাম, কারণ এই আমার হয়তো কোর্সের প্রেশার ছিল এরকম এরকম এরকম। তো আমি আমার সুপারভাইজারের সাথে যখন কথা বলতেছিলাম, আমার প্রফেসর, তো উনি বলছিল যে আসলে তুমি যদি কোনো একটা এক্সকিউজই বের করে ফেলো তাহলে অলওয়েজ এক্সকিউজই বার করতে থাকবা। তুমি আর কি যখনই ডিসাইড করবা যে না আমি কোনো এক্সকিউজ এটার পিছনে নাই, আমি আজকে এটা টার্গেট করছি, আমি এটা শেষ করবো, তখন আর কি
ওইটা করা যায়। আর আমার একটা আর কি পার্সোনাল এক্সপিরিয়েন্সও শেয়ার করি যে আমি আসলে মানে শো মাস্ট গো অন। তো 2020 সালে আমার আব্বু আম্মুর আর কি করোনা হয়, তখন আমার একটা ডেডলাইন ছিল। তো আমি ওইটা আর কি শুরুর দিকেই করোনা যেহেতু হয়, আমি দেশেও যেতে পারতেছিলাম না। তো এইখানে আসলে আমি কানাডায় বসে সারাক্ষণ তাদের জন্য দোয়া করছি নামাজের পরে বা সব সময়। বাট এরকম যে বাকি সময়টা এখন যখন আমি দোয়া করতেছি না, তখন তো আসলে আমার পক্ষে আর কিছু করার নাই। দোয়া করারটা আমি হয়তো 24 ঘন্টার মেজরিটি টাইমই করলাম, বাট ওইটা ছাড়াও যখন আমি এমনি যদি বসে থাকি আসলে তো কাজ আগাচ্ছে না। তো আল্লাহর উপর ভরসা রেখে ওই সময়টাও আমার একটা ডেডলাইন ছিল। আমার প্রফেসররা আমাকে বলছে যে তোমার আসলে এখন কাজ করার দরকার নাই, তোমার যেহেতু প্যারেন্টস সিক, বাট স্টিল আমি ওই সময় পেপার একটা কাজ করে সাবমিট করছিলাম। তো এইটাই হচ্ছে, এবং পেপারটা অ্যাকসেপ্টও হয়, এবং মাস্টার্স আমার যত কাজ ছিল সবচেয়ে ভালো। তো ওইটাই হচ্ছে যে আসলে মানে একটা জিনিস আমাদের আর কি যে হ্যাঁ, আমার এই ডেডলাইন মিট করার ক্ষেত্রে আর কি মোটিভেটেড থাকা, যে শো মাস্ট গো অন, এবং আল্লাহর কাছে দোয়া করা। মানে তুমি যেটা এখন, আমি যদি দেশে থাকতাম আমি হয়তো পেপারটা সাবমিট করতাম না, কারণ তখন আমি হয়তো কাছাকাছি গিয়ে হয়তো আমার আমার প্যারেন্টসের টেক কেয়ার করতে পারতাম। বাট যেহেতু আমি বাইরে ছিলাম, আমার পক্ষে আসলে তো দোয়া করা ছাড়া কিছু করার নাই। তো ওইটাই তো, এটা যেমন একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। তো ওইটাই আমরা আসলে যদি এক্সকিউজ দিয়ে অফ করে দেই, কারণ তখন আসলে ডেডলাইন মিট করা কোনো ইম্পসিবল কিছু না। যে আমার তো আর অনেক অনেক ক্ষেত্রে হয়তো আমার না করা লাগতে পারে। সাপোজ এখন আমার একটা ডেডলাইন, আমার কোথাও দাওয়াত আছে, তো আমি হয়তো ওইটা অ্যাকসেপ্ট করতে পারবো না, বা দাওয়াতে হয়তো কম থাকবো, কোথাও ঘুরতে যাওয়ার কথা, তো ওই না বলতে পারাটাও শেখাটা ইম্পর্টেন্ট। করেন, হ্যাঁ। আপনার সুপারভাইজর অথবা প্রফেসরকে কিভাবে খুশি রাখা যায়, বা ওদের কাছ থেকে কি আহ, খুব ভালো পরিমাণের হেল্প পাওয়া যায় কিনা বা সাপোর্ট পাওয়া যায় কিনা, এই যে আপনি রিসার্চ করতেছেন সেক্ষেত্রে খুব ভালো গাইডেন্স বলেন এগুলা কি পাওয়া যায় কিনা? এটা আসলে হ্যাঁ, ওইটা আমি অবশ্যই আমার সুপারভাইজারদের প্রতি গ্রেটফুল, কারণ এর জন্য আমি ধরো মাস্টার্সে যাদের সাথে কাজ করছি তাদের সাথে আমি আবার পিএইচডিতে করতেছি, মাঝখানে আমি কয়েক বছর ব্রেক নিছি, ইন্ডাস্ট্রিতে স্টিল আছি। তো আমার সুপারভাইজারদের সাথে আমার ওইটা যে আমার যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ, সো তারা ওইটা আমাদের মধ্যে একটা গুড মানে কমিউনিকেশন আছে যে আমার প্রেশার আমি কতটুকু নিতে পারবো। তো সুপারভাইজার আসলে ডিপেন্ড করে, আমি এভারেজ জেনারিক অপিনিয়ন দিই। ইউজুয়ালি যারা ফুল প্রফেসর হয়ে গেছে তারা কোর লেভেলে হয়তো রিসার্চে অতটা হেল্প করার সময়টা পায় না, যে কিভাবে রিসার্চটা করতে হবে, এটার সলিউশন কিভাবে বের করতে হবে, এইটা ওইটা ইউজুয়ালি তারা অনেক বিজি থাকে। তো এই ক্ষেত্রে প্রফেসরের মানে সাথে কাজ করতে সাথে সে হয়তো খুব ভেগ বা হাই লেভেল আইডিয়া দিবে বা ডিসকাস করবে। বাট যারা নিউ জয়েন করছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারা হয়তো অনেক বেশি এফোর্ট দিতে পারে, কারণ তাদের একটা পাবলিকেশন দরকার প্রমোশনের জন্য। তো দেখা যায় যে তাদের থেকে কম্পারেটিভলি অনেক কিছু শেখা যায়। বাট পোস্ট পিএইচডি ধরুন ফুল প্রফেসর যারা সিনিয়র, তাদের সাথে কাজ করলে একটা সুবিধা, জব টব বা অনেক কিছুতে তাদের রিকমেন্ডেশনটা অনেক হেল্প করে, যাতে তারা ওই ডোমেনের অনেক ফেমাস লোক। সো ওই ক্ষেত্রে আর কি একটা ব্যালেন্সটা জরুরি। মানে কেউ যদি সেলফ মোটিভেটেড হয় যে আচ্ছা না, আমার অলরেডি এনাফ এক্সপিরিয়েন্স আছে, আমি এখন কাজের ফ্রিডম চাই, ওই ক্ষেত্রে হয়তো সিনিয়র কারোর কাছে গেলে ভালো। আবার কেউ ক্ষেত্রে যদি আমি আসলে অনেক কাজে ব্যস্ত থাকতে পাই বাট আমার আরো হেল্প দরকার প্রফেসর থেকে, তখন হয়তো একটু মর জুনিয়র কারোর কাছে গেলে ভালো, আমি মনে করি। আচ্ছা, বর্তমানে আপনার ডায়াল প্যাডে রোলটা কি, বা কোন পজিশনে আছেন এবং এক্স্যাক্টলি কি কাজ করতেছেন, ওই ব্যাপারে যদি একটু ডিটেলস শেয়ার করতেন। শিওর। সো ডেভেলপারে আমি কারেন্টলি সিনিয়র অ্যাপ্লাই সায়েন্টিস্ট হিসাবে আছি। আমার মেনলি কাজ হচ্ছে এনএলপি রিলেটেড স্টাফ, যে আমাদের প্রোডাক্টের জন্য বিভিন্ন এনএলপি সলিউশন ডেভেলপ করা। তো এটা আর কি মোর অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আমার অনেক, কারণ অনেক ক্ষেত্রে একাডেমিয়াতে অনেক পেপার আছে, অনেক কিছু আছে, কিন্তু তাদের ডাটা আর আমাদের ডেটা ডিফারেন্ট। অনেক সময় দেখা যায় যে এক্সিস্টিং টেকনিক ডিরেক্টলি আমরা যদি আমাদের ডাটা অ্যাপ্লাই করি, ওটা অত ভালো রেজাল্ট আসে না। তো তখন আমাদের কিছু নভেল কিছু করতে হয়, যে ওই প্রবলেমটা সলভ করার জন্য ওই হিসাবে একটু রিসার্চ করতে হয়, এবং ফাইনালি আমরা ওইটা প্রোডাক্টে ইন্টিগ্রেট করি। তো আমাদের ডাটা মিলে কনভারসেশনাল ডেটা এইখানে অনেক, যে আমরা যেটা করি যে সাপোজ আমার তোমার সাথে ভিডিও চ্যাট হচ্ছে, তো এখানে আমরা যে কথা বললাম ওইটার একটা ট্রান্সক্রিপ্ট মানে রিটার্ন ফর্মে ভয়েস ডাটাটাকে জেনারেট করা। তো ওইটা জেনারেট করার পরে ওইটার উপর থেকে হয়তো অনেক কিছু করা সম্ভব, যে আজকে আমাদের এই মিটিং এর সামারিটা কি, এটা কি টপিকে হয়েছে, এটা হয়তো এনএলপি সিস্টেম বের করতে পারবে। বা তুমি স্পেসিফিক যে কোয়েশ্চেনটা আস্ক করছো, যে সাপোজ একটু আগে যেটা করলা যে প্রফেসরদের কিভাবে খুশি করা যায়, এটার আনসার কি আমি দিছি, ওইটাও এনএলপি টেকনিক অ্যাপ্লাই করে বের করা পসিবল। বা হয়তো কিছু অ্যাকশন আইটেম থাকতে পারে, এই মিটিং এর পরে ফলো আপ কাজ কিছু করব, এগুলোও বের করা পসিবল। তো ওইটা আমাদের মানে এনএলপি টিমের বা কোন টপিকে কথা হয়েছে এই সেই, তো অনেক কিছু আর কি এনএলপি টেকনিক দিয়ে এটা। তো এখানে তো
আমরা আমাদের একটা এরকম ভিডিও কনফারেন্সিং অ্যাপ আছে, এটা অ্যাপের, বাট আমাদেরটা মেইনলি বিজনেসের জন্য, যে কন্ট্যাক্ট সেন্টারে যারা থাকে তাদের জন্য, বা বিভিন্ন বিজনেস মিটিং এর জন্য সফটওয়্যারটা। তো কন্ট্যাক্ট সেন্টারে হয়তো কেউ কল দিছিল, কাস্টমার কেয়ারে কথা বলতেছে, তো এখন যে এজেন্টের সাথে কথা বলতেছে, আমাদের এনএলপি টেকনিক দিয়ে বার করতে পারি যে এনএল ঠিকভাবে প্রবলেম সলভ করতে পারছে কিনা, এজেন্টের পারফরমেন্স কেমন, তাকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, এরকম আরেক কিছু। তো এইটাই মেনলি আর কি এনএলপি টিমে কাজ করতেছি কারেন্টলি। আমরা আরো এলএলএম এইসব আসার পরে মোর অটোমেটেড করার চেষ্টা করতেছি কাস্টমার কেয়ারটা, যে ইনস্টেড অফ এ হিউম্যান এজেন্ট, কাস্টমার হতে চাইলে এআই এর সাথে কথা বলেও তার ইস্যু রিসলভ করতে পারে। এই এইগুলাই আর কি মিললে আমাদের বিভিন্ন বিকাশ। তো আমরা এনএলপি টিমে ওইসব নিয়ে কাজ করি, বিভিন্ন আর কি ফিচার বানানো, প্রোডাক্ট বানানো। একটু এড করতেছি, এটা কিন্তু খুবই ভয়ানক একটা কাজ মামা আপনারা যা করতেছেন। সেটা হচ্ছে আমি যে বর্তমানে যে কোম্পানি, ওই যে ইউকে বেস একটা কোম্পানিতে আমি ইয়ে করতেছি, তো সেখানে আমরা ইমেল মার্কেটিং কাজ করে থাকি। তো এরকম কি হয়েছে হুম যে হুম আমরা তো ফোন নাম্বার বা ডেটা গুলা কালেক্ট করে থাকি। হ্যাঁ, তো অনেক সময় হয়েছে যে কল দেয়া হয়েছে বা আমাদের সেলসম্যান যে আছে উনি কল দিয়েছেন, দেওয়ার পর দেখা যায় একটা বোটের সাথে কথা বলতেছে। একটা মানে বোট একটা ইয়ে অ্যাকসেপ্ট করছে করে এআই আর কি কথা বলতেছে, বা এআই কথা বলে বলে হুম হুম। আমাদের মিটিং ডেটটা ফিক্সড করে ফেলতেছে। তো এটা খুবই সাংঘাতিক একটা নাইস, ব্যাপার, এই আর কি। নাইস, নাইস। হ্যাঁ, আসলে সামনে আরো হয়তো এটা বাড়তে থাকবে। সো কেউ যদি এনএলপি অথবা মেশিন লার্নিং বলেন বা এআই বলেন এই সেক্টরের উপর কেরিয়ার করতে চায়, তাহলে তাকে কোথা থেকে শুরু করতে হবে বা তাকে কি অ্যাডভাইস দিবেন আপনি? আমার কাছে মনে হয় বর্তমানে অনেক অনলাইন টিউটোরিয়াল আছে, যেমন অ্যান্ড্রু এনজির একটা আছে মেশিন লার্নিং, ওইটার, বা ইউটিউব ভিডিওস, আরো অনেক কিছুই আছে। স্ট্যানফোর্ডের একটা লেকচার সিরিজ আছে, এবং অনেক অনলাইন টিউটোরিয়াল আছে। এবং চ্যাট জিপিটি ইজ সুপার ইউজফুল, যে ওই ভিডিও বা ওইখানে কোনো একটা টিউটোরিয়াল কেউ বা বই পড়তেছে, কিছু একটা বুঝে নাই, চ্যাট জিপিটি কে গিয়ে বলা আছে একটা এক্সাম্পল দিয়ে, এটা আমাকে একটা নাইভ পারসন বা একটা স্কুল কিডকে বুঝায় দাও, সে কিন্তু খুব ভালো এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারে। তো আমার কাছে মনে হয় অনলাইনে এখন অনেক রিসোর্স আছে, এবং বাংলাতেও আছে। সো ওগুলো আসলে সেলফ স্টাডিটাই মোস্ট ইম্পর্টেন্ট। যেমন আমি এখানে আসার পরে প্রচুর সেলফ স্টাডি করছি। তো সেলফ স্টাডি থেকে শেখা পসিবল, অনলাইনে চ্যাট জিপিটি আরো অনেক রিসোর্স আছে, ওগুলা থেকেও এডুকেশন অনেক হেল্প পাওয়া পসিবল। তো আমার কাছে মনে হয় যে আসলে অনলাইনে রিসোর্সের অভাব নাই, এবং ওইটা থেকেই কেউ শুরু করতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি এরিয়া চেয়ার হিসেবে অ্যাপয়েন্টেড ছিলেন, বিশেষ করে ফর এসিএল 2025, তারপর ইএমএনএলপি 2025 এন্ড এনএসইএল 2025, যা খুবই আসলে প্রেস্টিজিয়াস। তো এই ব্যাপারে আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করতেন কাইন্ডলি। হ্যাঁ, এটা আসলে একটা আমার জন্য, মানে আমার মনে হয় যে, মানে আই এম কোয়াইট ইয়াং টু ডু ইট। তো এরিয়া চার হিসাবে মেইনলি এগুলা আমাদের এনএলপি ডোমেইনের মোস্ট টপ মেজর কনফারেন্স। তো এরিয়া চাররা আসলে একটা পেপার সাবমিটের পরে তিনজন রিভিউয়ার রিভিউ করে। তো ফাইনালি রিভিউয়ারদের রিভিউটা মনিটর করে একটা রিকমেন্ডেশন দেওয়া যে পেপারটা অ্যাকসেপ্ট হবে কি হবে না। তো ওইটা ইউজুয়ালি এরিয়া চাররা করে। তো ইউজুয়ালি আমার মনে হয় আমার সমসাময়িক, মানে বেশিরভাগ মানুষই হয়তো বা রিভিউয়ার, বাট ওই হিসাবে আলহামদুলিল্লাহ আমার ওই এরিয়া চেয়ার হওয়ার সুযোগ হয়েছে। আবার আহ, এই ডিসেম্বর মাসে এএসিএল একটা কনফারেন্স হবে ইন্ডিয়াতে, ওইটা আর কি এশিয়া স্পেসিফিক কনফারেন্স ফর এনএলপি। তো ওইখানে একটা বাংলা ল্যাঙ্গুয়েজের উপর ওয়ার্কশপ হবে। তো ওইখানেও আমি কোঅর্গানাইজার হিসাবে আছি। তো এখানে আমরা এক্সপেক্ট করতেছি বাংলাদেশের অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টরা তাদের রিসার্চ পেপার দিবে, এবং যেহেতু পার্শ্ববর্তী দেশে ওইখানে অনেক এনএলপি রিসার্চাররাও আসবে, ওইখান থেকে হয়তো তাদের অনেক শেখার সুযোগ হবে। নাইস। আচ্ছা, ক্যারিয়ারে সাকসেসফুল হওয়ার জন্য আপনার মতে কোনো অ্যাডভাইস বা ফাইনাল কোনো টিপস আছে কিনা? তো ক্যারিয়ার সাকসেসফুল আমি আসলে আমার, মানে আমার থেকে মোর এক্সপেরিয়েন্স যারা সিনিয়র তাদের সাথে অনেক যোগাযোগ রাখি, তাদের থেকে মানে লার্ন করার জন্য। তো আমার এরকম একজন বড় ভাই আছেন, যে উনি ইউনিভার্সিটি অফ আলবার্টাতে পিএইচডি করতেছেন, তো তাপসির ভাই। তো উনি একটা কথা বলছেন, ওইটা আমি ফলো করার পরে মনে হয়েছে যে আমার লাইফে মানে টক্সিসিটি অনেক কমে গেছে। তো উনি যেটা বলছিলেন যে তুমি হচ্ছে আসলে তোমার ক্লোজেস্ট পাঁচটা ফ্রেন্ডের, বা ক্লোজেস্ট পাঁচটা ফ্রেন্ড যাদের সাথে মিশতেছো তাদের এভারেজ। তো ওইটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি সাপোজ এখন পাঁচজন এন্টারপ্রিনরের সাথে মিশো, তুমি হবা ওই রকম এভারেজ, ওইটার এভারেজ ভালো। আবার তুমি যদি পাঁচটা অলস মানুষ তোমার খুব ক্লোজেস্ট ফ্রেন্ড হয়, বা কাছাকাছি মানুষ হয়, তুমিও হবা ওই জিনিসটা। তো আমিও ওই জিনিসটাই ফলো করার চেষ্টা করি, যে আমার সাথে আসলে মিলে, বা গোল, ক্যারিয়ার ওরিয়েন্টেড ওইটা। তো এটা আমার কাছে মনে হয় যে একটা খুবই
ইউজফুল মানে অপিনিয়ন, তাইলে দেখা যাবে লাইফে অনেক টক্সিসিটি কম। নাইলে দেখা যাবে যে ঠিক আছে, পাঁচজনের মধ্যে চারজন ঠিক আছে, একজন একটু টক্সিক টাইপের। সে এসে তুমি ভালো কিছু করতেছে তোমাকে সবসময় ডিসকারেজ করার চেষ্টা করবে, পিছায় রাখতে চেষ্টা করবে। তো আমার কাছে মনে হয় যে এটা আসলে খুবই ভালো অ্যাডভাইস ছিল তাফসির ভাই আমাকে দিয়েছিলেন, যে ইউ আর অ্যান অ্যাভারেজ অফ দ্য 5 people সারাউন্ডিং ইউ। এটা আসলে খুবই ডিপ একটা কি বলবো, একটা থট প্রভোকিং একটা কথা যা বলছেন আপনি। এটা আসলে চিন্তা ভাবনা আমার আরো আহ, বাড়িয়ে দিয়েছে যে আসলে আমি কাদের সাথে মিশতেছি ঠিকঠাক মতো, আমার সারাউন্ডিং যারা হুম আছে তাদের সাথে হুম। আসলে বাছাই করে বা সিলেক্টেড পিপলের সাথে আসলে মিশা উচিত, যদি খোঁজ আমি চাই থাকাটা। ক্যারিয়ারে, হুম। আমি ক্যারিয়ারে যেই জিনিসটা অ্যাচিভ করতে চাচ্ছি ওরাও কি সেম গোল বা সেম জিনিসটার পিছনে ছুটতেছে কিনা, ওইটা আসলে। রাইট রাইট। থ্যাংক ইউ। হ্যাঁ, যেমন এখানে ইসলামেও আছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আর কি বন্ধু সিলেকশনের ব্যাপারে দিন এসবে অনেক হাই প্রায়োরিটি দিছেন। হ্যাঁ, হ্যাঁ। So finally, if you have anything to say to our audience or people who are planning to move abroad, especially who are planning to move to Canada. হুম হুম। তো আমি বলবো আসলে লেগে থাকতে হবে, কারণ আমাদের আসলে তো 10টা ভার্সিটিতে অ্যাপ্লাই করে 10টা ভার্সিটিতে চান্স পাওয়ার দরকার নেই। যেগুলো আমি অ্যাপ্লাই করতেছি তো এমন কিছুতে অ্যাপ্লাই করেছি যেটা আমি চান্স পেলে খুশি। তো আমার জাস্ট একটা অ্যাকসেপ্ট লাগবে, তো ওইটা আর কি লেগে থাকতে হবে। হয়তো বা 10টায় যদি আমি অ্যাপ্লাই করে না হয়, হয়তো বা 15টায় অ্যাপ্লাই করলে হইতে পারে। 15টা না হলে আমি হয়তো 20টায় অ্যাপ্লাই করলে হইতে পারে। তো ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে প্রোফাইল ঠিক রেখে অ্যাপ্লাই করলে একটা না একটাই হবে। তো ওইটাই হচ্ছে যে মানে কারো ডিমোরালাইজ হওয়া যাবে না, সাহস থাকতে হবে। আসার আগে আমারও অনেক ভয় ছিল আছে এখানে কিভাবে সেটেল হব, বাট আসলে এইটা হয়ে যায় এখানে লাইফস্টাইল মানে একটা মানুষ একা আসার জন্য, কারণ এখানে লাখ লাখ মানুষ বিদেশে বাংলাদেশ থেকে যাচ্ছে আন্ডারগ্রেড করার পরে। সো এইটা আসলে এই যে সেটেল ডিন হওয়াটা অত ডিফিকাল্ট কিছু না। এবং আরেকটা হচ্ছে যে লেগে থাকতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। এটাই আমার সাজেশন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসলে আপনার এত মানে ব্যস্ততা থাকা সত্ত্বেও আমার মতো একজন ক্ষুদে মানুষকে সময় যে দিয়েছেন এটার জন্য আমি খুবই থ্যাঙ্কফুল আপনার জন্য। প্লাস আপনি যে ইনসাইটফুল বিভিন্ন ইনফরমেশন শেয়ার করেছেন, আশা করি সবার বা বিশেষ করে যারা স্টুডেন্ট যারা কানাডাতে মুভ করতে চাচ্ছে তাদের সবার কাজে লাগবে। সো থ্যাংক ইউ সো মাচ মামা হ্যাঁ। এন্ড স্যার। ইনশাল্লাহ হয়তো নেক্সট টাইম আবার কোনো একটা পডকাস্টে আপনার সাথে আরো আলোচনা হতে পারে। থ্যাংক ইউ।